এদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই ডক্টর ইউনূসের বিদায় ঘণ্টা বাজিয়ে দিল। জানুয়ারির ২০ তারিখে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প এবং ২৬ তারিখে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে আসবে ডোনাল্ড ট্রাম্প। এবার শেষ রক্ষা হলো না ডক্টর মোহাম্মদ ইউনূসের, যে কোনো সময় ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা। জানুয়ারির ২০ তারিখে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবেন এবং ২৬ তারিখে ডোনাল্ড ট্রাম্প মোদি শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে আসবে। ভাবিয়ে কয় মানে নতুন পানির মাছ হঠাৎ করে ধরেন বেশি পানিতে পড়লে ছটফট 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 করে। আরে বেটা, জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর পিছনের যে মেইন কারণ ছিল, যেই বাংলাদেশের মানুষের একাংশ আওয়ামী লীগ ছাড়া যারা রাজপথে নেমেছে, যারা দীর্ঘ ১৬ বছর বাংলাদেশ আওয়ামী লীগকে যে সকল কারণে অপছন্দ করেছে, এর মধ্যে প্রধান একটা কারণ কিন্তু ছিল ছাত্রলীগ। বেজে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টা। শেখ হাসিনা খুব তাড়াতাড়ি এই বাংলাদেশে আসবে এমনটা জানিয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ। আজকের এই ভিডিওতে বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা রাখবো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এরকম ভিডিও পেতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে একটি লাইক করে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। জানুয়ারির ২০ তারিখে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবেন এবং ২৬ তারিখে ডোনাল্ড ট্রাম্প মোদি শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে আসবে। মোটামুটি এই টপিকটা দেখলাম, অনেকে লেখালেখি করছে। আমার কাছে মানে মাঝে মাঝে আমি কি নিজেই বোকা হয়ে যাই নাকি ওরা বোকা, আমি মিলাইতে পারতেছি না যে আসলে আমি কি বোকা নাকি ওরা বোকা, কোনটা না আমি তাদের আইডি হ্যাক হয়েছে। মানে এমন কিছু পার্সন এই নিউজগুলো প্রচার করতেছে, সত্যি বলতেছি মানে দেখে হাসি পায় যে জানুয়ারির ২৬ তারিখে ডোনাল্ড ট্রাম্প এবং মোদি শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে আসবে। আচ্ছা, শেখ হাসিনা কে একটু বলেন তো, শেখ হাসিনা কে ভাই? কি এত ভিআইপি পার্সন শেখ হাসিনা যে শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্পের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রধান মানে প্রেসিডেন্ট সে নিয়ে আসবে বাংলাদেশে? কি এমন ভিআইপি পার্সন? ওই যে অনেকবার তো বলছে এই কথাটা, আমাকে শোনা যাচ্ছে কিনা কেউ একজন জানাবেন প্লিজ। যে মানুষ যখন স্রোতে ভেসে যায়, ডুবে যাইতে যায়, তখন কিন্তু খড়কুটা ধরে বেঁচে থাকতে ট্রাই করে, যে একটু খড়কুটা ধরে বেঁচে থাকি, দেখি কতক্ষণ সাস্টেন করা যায়। থ্যাংক ইউ সাগর ভাই, কেমন আছেন? কে কোথা থেকে দেখছেন জানাবেন, কমেন্ট পড়ার চেষ্টা করব। হ্যাঁ ধন্যবাদ। আমাকে কম শোনা যায়, সাউন্ড কম, কি বলেন? আচ্ছা একটু জোরে বলতেছি। যাই হোক, তো ব্যাপারটা হয়েছে যে বলছি না অনেকবার যে যখন আমাদের বাড়ির পাশে একটা কুমার নদী আছে, তো এই কুমার নদীতে আমরা মানে যখন পানি কম থাকতো তখন কি করতাম, সাঁতরিয়ে মানে এই পাশ থেকে ওই পাশে যাইতাম সাঁতার কেটে। তো আমরা সবাই বাজি ধরতাম যে কে আগে যাইতে পারে। গাজীপুর থেকে দেখতেছেন শিমুন ভাই, সবাই কমেন্ট করেন, লাস্টে পড়বো ইনশাল্লাহ কি কমেন্ট করতেছেন, কোথার থেকে দেখতেছেন এটাও জানাবেন। তো যখন মানে মাছ নদীতে গেলে দেখা গেলো শরীরে জোর থাকতো না, তখন কি করতাম, যে কচুরি আছে না, কচুরি ভেসে যাইতো, ওই কচুরি ধরে একটু ভেসে থাকার চেষ্টা করতাম, কিন্তু এটা তো সম্ভব না। যদিও নদী অনেক ছোট, কুমার নদী, যারা ফরিদপুর আছেন তারা সবাই জানেন। তো আওয়ামী লীগের অবস্থা হয়েছে এটা, যে খড়কুটা ধরে বেঁচে থাকার ট্রাই করতেছে। শোনেন, আওয়ামী লীগের শেষ ভরসা বলতে কিছু নাই। ওই অনেক মানে জাতির আব্বা তো শেখ মুজিবুর রহমান, এখন জাতির কাকা বানাইতেছে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে, জাতির কাক্কু। ওই যে খালেদ মহিউদ্দিন সাহেব একটা কথা বলছে না, যে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকার 5% পি এর মানে কি, পি এর 5% সম্ভাবনা থাকতো, তাহলে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাইতো না, এটা বলছে না? আবার সে গিয়ে ফিরে আসবে টোটালি ইম্পসিবল, এটা খালেদ মহিউদ্দিন সাহেব কিন্তু বলছে। তো আমরাও বারবার করে বলে আসতেছি যে শেখ হাসিনার বাংলাদেশে ব্যাক করা টোটালি ইম্পসিবল। আচ্ছা, শেখ হাসিনা কি এমন ভিআইপি পারসন? শেখ হাসিনাকে দিয়ে কি কাজ তার, যে ডোনাল্ড ট্রাম্প ডিরেক্ট মানে ২০ তারিখে ক্ষমতা গ্রহণ করবে জানুয়ারির, ২৬ তারিখে তাকে নিয়ে বাংলাদেশে আসবে? আমার তো মাথায় কাজ করে না, এইসব স্টুপিড, এদের মাথায় কি এই জিনিসটা কাজ করে না বলেন? সবাই কমেন্ট করেন কোথা থেকে দেখছেন, আমি জানাবো, কমেন্ট পড়বো ইনশাল্লাহ। লাস্টে কথাগুলো বলি, তাহলে টপিকের বাইরে চলে যাব। আমেরিকার যে মিত্র দেশগুলা মানে বন্ধু রাষ্ট্র যে দেশগুলা, যেমন কানাডা ফার্স্টে আছে, আমেরিকার পরে কিন্তু কানাডা। কানাডার কী অবস্থা মোদির বলেন? কানাডাতে কী অবস্থা? এই যে মোদির যে সব থেকে ঘনিষ্ঠ, যে যেমন আপনার এস আলম গ্রুপকে শেখ হাসিনা সহযোগিতা করছে, সাহায্য করছে, সব কিছু করতে, চুরি ডাকাতি যা মন চায় করছে না এস আলম গ্রুপ,
তারপরে হচ্ছে আপনার সালমান এফ রহমান, এটা তো চুরি করছে, শেখ হাসিনা লাইসেন্স দিয়ে দিচ্ছিল, চুরির লাইসেন্স। তেমন নরেন্দ্র মোদী একজনকে হেল্প করছিল ইন্ডিয়ার, সে হচ্ছে কে? সে হচ্ছে আদানি। আদানি এখন খেতেছে পেদানি। হ্যাঁ, আদানি ইউরোপ আমেরিকা থেকে খাচ্ছে পেদানি, বুঝতে পারছেন? আমেরিকাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আদানির, সে নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে তো মোদিরও তো এক প্রকার বয়কট করেই দিছে। তো এখন আবার যারা এই মোদির কারে, এতদিন তো মোদিরে চাচ্চু মানছে, দুলাভাই মানছে, যে যা বলে পারছে, এখন দুলাভাইয়ের দিয়ে হচ্ছে না, এখন লাগবে ট্রাম্প এসে হাসিনারে বাংলাদেশে পুনর্বাসন করে দিয়ে যাবে। ভাই তোমাদেরকে কতবার করে বলবো যে আমেরিকা তাদের পররাষ্ট্রনীতি থেকে সরে না, সে যেই ক্ষমতায় আসুক, সে যেই আসুক, তাদের পররাষ্ট্রনীতি যেটা, এটাতে সেম, তারা সবাই এক। বাংলাদেশে যে তাদের যে স্বার্থ, এখান থেকে কি শেখ হাসিনার জন্য তাদের স্বার্থকে ঘোরাই ফেলবে, পরিবর্তন করবে? ওই যে গতকালকে হয়তো একটা কথা বলছিলাম, আপনারা জানেন যে একজনকে সরাই দিয়ে আর একজনকে বসাইয়া সুযোগ সুবিধা ভোগ করা, আর যে আছে তার কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে, এটা তো সহজ, ইজি ওয়ে। আপনারা জিনিস খেয়াল করবেন, 2024 সালের নির্বাচনের আগে, আমরা 24-এর নির্বাচনের আগে ভাবছিলাম যে শেখ হাসিনাকে যেভাবে আমেরিকা সরাই দিবে, কিন্তু আমেরিকা দেখছে সরানোটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। তখন কি করছে? তখন কিন্তু তাদের যে স্বার্থ, ওটা শেখ হাসিনার মাধ্যমে নিয়ে প্ল্যান করছে না? দেখছিলেন না আপনারা? সেটাই তো পরে মোদির সাথে আতাত করে পরে কি করলো? শেখ হাসিনার সাথে তাদের একটা সম্পর্ক করলো, ব্যবসায়িক সম্পর্ক। বলেন, ব্যবসায়িক সম্পর্ক করে কি করলো? তারা হচ্ছে শেখ হাসিনাকে মানে বৈধতা দিয়ে দিল কিনা? সবই দিয়ে দিল। এখন শেখ হাসিনা তো কোনো নির্বাচন করছিল না, এটা ইউরোপ আমেরিকা সবাই জানে, যে 2% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। তারপরে কেন বৈধতা দিল? কারণ শেখ হাসিনাকে সরাই দিয়ে আর একজনকে বসানো টোটালি ইম্পসিবল হয়ে গিয়েছিল। একজন শেখ হাসিনাকে সরাই দিয়ে আবার বসাবে, সেটা অনেক বড় রিস্কের কাজ। তো দেখছি যে আমরা শেখ হাসিনাকে যদি স্বার্থ হাসিল করতে পারি, রাখি না, সমস্যা কি? তো সেজন্য কিন্তু শেখ হাসিনাকে আপনার আমেরিকা রাখছিল। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এত বড় একজন লিডার, তাকে গ্লোবাল সেলিব্রিটি যাই বলো না কেন, এত বড় একজন ব্যক্তি, তাকে সরাই দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে বসাবে, এটা কত বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার, এটা চিন্তা করেন। শেখ হাসিনা তো একা ছিল, একটা দল ছিল, তার সাথে পুলিশ প্রশাসন ছিল। ডক্টর ইউনূসের সাথে কে আছে? ডক্টর ইউনূসের সাথে আছে জামাত, বিএনপি, শিক্ষার্থী, যতগুলা দল আছে, আওয়ামী লীগ বাদে, জাতীয় পার্টি বাদে, সবগুলা দল ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আছে। আর বাহিনীগুলা, পুলিশ, নৌ, বিমান, সব বাহিনী তো আছে না? তাহলে এইটা কিভাবে সম্ভব আপনি বলেন? যে এনে বসাই দিয়া কোনোভাবে সম্ভব? শেখ হাসিনার কষ্ট করে আসতে হবে না, শেখ হাসিনা তো দ্রুতই বাংলাদেশে আসবে, এসে তাকে ঝুলতে হবে। এই চিন্তা করেন না শেখ হাসিনা এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এই স্বপ্ন যারা দেখতেছেন, এই স্বপ্ন দেখা বাদ দেন, এই স্বপ্ন কখনো সত্যি হবে না। কারণ শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে কখনো আসবে না। কারণ পিছনের দরজাতে ক্ষমতা আসা, যে জিনিসটা চালু করছিল শেখ হাসিনা, পিছনের দরজাতে ক্ষমতায় আসা, সেটা টোটালি বন্ধ হয়ে গেছে। পিছন দরজাতে তার ক্ষমতায় আসা যাবে না। বাংলাদেশে কোনো সরকারি, কোনো দলই পিছনের দরজাতে তার ক্ষমতায় আসতে পারবে না। এটা বাংলাদেশের জনগণ আর হইতে দিবে না। বাংলাদেশের জনগণ অনেক সচেতন হয়েছে, অনেক ধাক্কা খাইছে, অনেক গোতা খাইছে, গোতা খেয়ে সোজা হয়েছে। তারা আর গোতা খাইতে চায় না ভাই। তারা স্বাধীনতা পাইছে, এই স্বাধীনতা তারা আর জাতি দিবে না, এটা ধরে রাখবে, যেভাবেই হোক রক্ষা করবে। তারা রক্ষা করবে, তাতে অনেক কষ্ট হবে, তারপর তারা রক্ষা করবে। এই রক্ষা করার জন্য প্রস্তুত আছে কি? বাংলাদেশের সাধারণ জনগণ। এখন আপনি, ওরা বলতেছে 10 লক্ষ জনগণ, 5 লক্ষ জনগণ এয়ারপোর্টে যাবে, হ্যান করবে, ত্যান করবে, শেখ হাসিনাকে রিসিভ করবে, এটা করবে, সেটা করবে, শেখ হাসিনা টুস করে ঢুকে পড়বে। ভাই কোনো কিছু সম্ভব না। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের 5 লক্ষ কর্মী বলেন, সমর্থক বলেন, যাই বলেন না কেন, এক জায়গায় জড়ো করা টোটালি ইম্পসিবল, সম্ভব না। আমাদের ফরিদপুর জেলা, এই অঞ্চল তো জানেন হচ্ছে আপনার আওয়ামী লীগের ঘাঁটি। এই অঞ্চলটা আওয়ামী লীগের ঘাঁটি। একটা জিনিস খেয়াল করবেন, ফরিদপুর অঞ্চলটা, এই ফরিদপুরে শেখ হাসিনা একটা ডিমান্ড ছিল যে 200 থেকে 300 জন লোক একটা মিছিল করবে। ভাবিয়ে কয় মানে নতুন পানির মাছ হঠাৎ করে ধরেন বেশি পানিতে পড়লে ছটফট করে। আরে বেটা, জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর পিছনের যে মেইন কারণ ছিল, যেই বাংলাদেশের মানুষের একাংশ আওয়ামী লীগ ছাড়া যারা রাজপথে নেমেছে, যারা দীর্ঘ 16 বছর বাংলাদেশ আওয়ামী লীগকে যে সকল কারণে অপছন্দ করেছে, এর মধ্যে প্রধান একটা কারণ কিন্তু ছিল ছাত্রলীগ। অস্বীকার করার কোনো কারণ নাই। নানান ধরনের টেন্ডারবাজি, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে ছাত্রলীগের একাংশ কিন্তু জড়িয়ে পড়েছিল। সবাই না, কিন্তু জড়িয়ে পড়েছে। আর পত্রিকাতে প্রতিদিনই এই খবরগুলো দেখতে দেখতে বা এই নির্যাতনের শিকার যারা হয়েছেন এগুলো দেখতে দেখতে বিরক্ত ছিলেন, ভয়ে কিছু বলতো না।
তো সেই সরকারের পতন হলো, ছাত্রলীগকে নিষিদ্ধ করলো। এখন ছাত্রলীগের দায়িত্বটা মোটামুটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীরাই হাতে তুলে নিচ্ছে। তারা ভাবতেছে যে না, ছাত্রলীগের দায়িত্ব এখন খালি আছে, নেওয়া যায়। কথাটা কেন বললাম, কমিটি গঠন নিয়ে বাংলাদেশের যেই জায়গাতে ছাত্রলীগ কমিটি দিত সেখানে দৌড়াদৌড়ি হইতো, পিটাপিটি হইতো, মারামারি হইতো, কোপাকুপি হইতো, 2-4টা মানুষ ফালাইও দিত। এখন যখন আমরা দেখছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হচ্ছে, সেই কমিটি নিয়ে আপনার এক পক্ষ আরেক পক্ষের উপরে লাঠি সোটা নিয়ে ঝাপাইয়া লাফাইয়া পড়তেছে। ভাই স্বার্থটা কি? ছাত্রলীগ করলে আওয়ামী লীগ থেকে টাকা পয়সা পাওয়া যেত, স্থানীয়ভাবে মাস্তানি টাস্তানি করে টাকা পয়সা খাইতে পারতো, ছাত্রদল করলে এগুলো পাওয়া যায়। কিন্তু তোমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কানেক্টেড ছিল, জুলাই আগস্টে এত স্যাক্রিফাইস করছো, তোমরা কি আবার এই দখলবাজির দিকে যাবা? যদি তাই না হয় তাহলে কমিটি গঠন করা নিয়ে কেন তোমাদের মধ্যে সংঘর্ষ হবে, তোমাদেরকে হাতুড়ি পিটা করবে, মানে এগুলো কেন? দর্শক, ব্রাহ্মণবাড়িয়ায় আজকে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলে। এই সময় আঘাতে 2 জন গুরুতর আহত হয়েছেন। বোরহানউদ্দিন বয়স 21, ফয়সাল আনুমানিক 27। বোরহানউদ্দিন ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজের শিক্ষার্থী। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত ওসি জানিয়েছেন, তিনি বলছেন যে শনিবার বিকেলে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পৌর শহরের গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের ভেতরে একটি সভার আয়োজন করা হয়েছিল। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অবস্থান নেওয়া শহর এবং উপজেলা থেকে শিক্ষার্থীরা উপস্থিত হন। এক পর্যায়ে কমিটি গঠনকে কেন্দ্র করে এক পক্ষ আপনার এখানে একটা বিষয়কে কেন্দ্র করে উত্তেজিত হয়ে পড়ে। এ নিয়ে দুই পক্ষের মধ্যেই তর্ক বিতর্ক শুরু হয়, এক পর্যায়ে মারধর শুরু হয়। এই ঘটনায় উভয় পক্ষের 20 থেকে 25 জন আহত হয়েছেন। তবে গুরুতর আহত হয়ে ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি এবং বোরহানকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে আপনার চিকিৎসা দেওয়া হচ্ছে। ওসি সাহেব বলছেন, কমিটি গঠনকে কেন্দ্র করেই এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ব্যাপারে কেউই থানায় অভিযোগ দেয়নি। এখন এই দৃশ্য দেখে আওয়ামী লীগ তারা ফেসবুকে সুন্দর সুন্দর যে লেখছো, দেখো শুরু হয়ে গেছে কামড়াকামড়ি। ছাত্রদল এতদিন একটা বিপদে ছিল, বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন অকারেন্সের জন্য তারা বলতেছে যাক আলহামদুলিল্লাহ পার্টনার পাওয়া গেছে। বৈষম্য বিরোধী সংস্কার বাংলাদেশ যেটা হবে, সেই সংস্কারের মধ্যে যারা এখানে মেইন ভূমিকা রাখার ইস্যুটা, তারা হচ্ছে ছাত্ররা। তো সেই ছাত্ররাই যদি এখন সামান্য কমিটি গঠনকে কেন্দ্র করে আপনার এই ধরনের মারামারি, বাগবিতণ্ডায়, লাঠিসোঁটা নিয়ে ঝাঁপাইয়া পড়ে, তাহলে মানে এখানে কি এদের মাথার মধ্যে ঢুকছে? এরা কি ভাবতেছে যে আমরা বিভিন্ন জায়গায় এরকম কমিটি তৈরি করলাম, পলিটিক্যাল দলগুলোর মতন স্থানীয়ভাবে আমরা প্রভাব প্রতিপত্তি বিরাজ করব? কিছু কিছু জায়গায় হচ্ছে, লোকালি কিছু কিছু জায়গায় কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তবে কেন্দ্রীয় কমিটি যারা পরিচালনা করে তাদের উচিত এগুলোকে কন্ট্রোল করা। কিন্তু এই কন্ট্রোল করাটা কি এত সোজা? পলিটিক্যালি কন্ট্রোল করা একটা দলকে, একটা সংগঠনকে সোজা, কিন্তু এইভাবে এটা কিন্তু সোজা না। এদের এই ধরনের কিছু কিছু কর্মকাণ্ডের জন্য, সবাই না কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে, এগুলাকে কেন্দ্রীয় কমিটি শক্তভাবে ব্যালেন্স করা দরকার। ইতিমধ্যেই 3 মাসের মাথায় এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনপ্রিয়তা হারিয়েছে অনেকটা, পলিটিক্যালি নানান ধরনের বাগবিতণ্ডা আর বিভিন্ন কারণে। তো এর মাঝখানে যদি তোমরা নিজেরা এগুলো লাগালাগি করো, গণমাধ্যমে নিউজ হয়, তারপর তোমাদের বুঝতে হবে যে তোমাদেরকে 3 দিন পরে মানুষ কোন লেভেলে তোমাদেরকে ট্রিট করবে। এগুলো থেকে সাবধান থাকতে হবে। সম্মানিত দর্শক, ক্ষমতা হারানোর যে ট্রমা, বেদনা, আঘাত, এটা আওয়ামী লীগ সম্ভবত অনেকটা সামলে নিয়েছে। তাদের মধ্যে যাদের পালানোর কথা ছিল তারা পালিয়ে গেছেন, যাদের ধরা পড়ার কথা ছিল, গ্রেপ্তার হওয়ার কথা ছিল, তাদের অনেকে গ্রেপ্তার হয়েছেন। এবং যারা পালাতে পারবেন না, নেগোসিয়েশন করতে পারবেন না বা পারেননি, তারা এখন পালিয়ে আছেন এবং এরা ধরা পড়বেন। আর আরেকটি শ্রেণী আওয়ামী লীগের বাংলাদেশে রয়েছেন, যারা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সঙ্গে মাথা নুইয়ে তওবা করে তারপর বিভিন্নভাবে সমঝোতা করে তারা কিন্তু সমাজের সঙ্গে মিশে গিয়েছেন। মোটামুটি ব্যবসা বাণিজ্য সব কিছু চলছে। আর আমলা কামলাদের মধ্যে যে দুষ্ট শ্রেণী রয়েছেন, তারা সবাই শত কোটি টাকার উপরে লেনদেন করে একেবারে চোখের সামনে বাঘের মতো করে তারা বাংলাদেশ থেকে চলে গেছেন। কেউ লন্ডনে গেছেন, কেউ আমেরিকাতে গেছেন, কেউ দুবাই, সিঙ্গাপুর গিয়েছেন। আমরা তাদের একটা পশম স্পর্শ করতে পারিনি এবং তারা সেখানে গিয়ে বক্তৃতা দিচ্ছেন, বিবৃতি দিয়েছেন। এবং আমরা এখনও জিজ্ঞাসা করতে পারছি না যে অমুক লোকটি যে আমেরিকা চলে গেল, শুনেছি সে 1000 কোটি টাকা বা 100 কোটি টাকা ঘুষ দিয়ে বাংলাদেশ থেকে গেছে। তো সে গেল কী করে? সে কি টাকা দিয়েছে না মাগনা গিয়েছে? কিংবা টাকা দিলে সে কাকে টাকা দিয়েছে? সে টাকা কই? এই প্রশ্নগুলো আমরা এখন করতে পারছি না।
তো যখনই করতে পারছি না তখনই আমাদের মনে হচ্ছে যে আওয়ামী লীগ জমানাতেও আমরা অনেক প্রশ্ন করতে পারতাম না। তো প্রশ্ন করতে না পারার কারণে তখন যে দুর্নীতিগুলো হয়েছে এবং সেই দুর্নীতি করতে করতে দুর্নীতির যে দানব তৈরি হয়ে গেছে, আমরা সেই দানবের যে তাণ্ডব, সেই তাণ্ডবে চোখ বুজে থেকেছি, মুখ বুজে থেকেছি। তো এখনও অনেক কিছু হয়েছে এই সমাজে। এই 3 মাসের মধ্যে ব্যাংকের মালিকানা পরিবর্তন হয়েছে, 3 মাসের মধ্যে শেয়ার মার্কেট 2বার করে লুট হয়েছে। এই 3 মাসের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাজার হাজার কোটি টাকার মিল, কল কারখানা, ব্যবসা বাণিজ্য বেদখল হয়েছে, জায়গা সম্পত্তি বেদখল হয়েছে, অনেকে প্রেম ভালোবাসা প্রেমিকা সব তছনছ হয়ে গেছে। ওই জায়গাতে নতুন নাগর সেখানে বাসা বেঁধেছে। অনেক থিপ অফ বাগদাদ, বাগদাদের চোর, তারা জেলখানার মধ্যে বসে রাজার হালে পায়ের উপর পা তুলে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে, নিজের ব্যবসায়িক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছেন। অনেকে কলকাতায় গিয়ে, দুবাই গিয়ে সেখান থেকে তারা তাদের যে সম্পত্তি সেগুলো রক্ষা করছেন এবং এইগুলো রক্ষা করার জন্য আলটিমেটলি তারা অনেক শীর্ষ সন্ত্রাসীদেরকে নিয়োগ দিয়েছেন এবং সে সকল শীর্ষ সন্ত্রাসীদেরকে টপকিয়ে কোনো যাকে বলা হয় বাহিনী তাদের সেই সীমানা প্রাচীরের কাছে যাবে, এইরকম কোনো ঘটনা ঘটানোর মতো দুঃসাহস এই বাংলায় নেই। সচিবালয় দখল হয়েছে, ব্যাংকের সিবিআই দখল হয়েছে, গুলিস্তান দখল হয়েছে, ফুটপাত দখল হয়েছে এবং 3 মাসের মধ্যে 15 বছরে মানে একেবারে ধীরে ধীরে এক একটা ইট বসিয়ে আওয়ামী লীগ যে সৌধ নির্মাণ করেছে, যেমন আওয়ামী লীগ অফিস, সেই আওয়ামী লীগের অফিস এখন মানুষ গিয়ে পায়খানা করে, পেশাব করে। তো তদ্রূপ আওয়ামী লীগের 15 বছরের যে অন্যান্য অপকর্মগুলো রয়েছে, চাঁদাবাজি, মাস্তানি থেকে শুরু করে সব জায়গাগুলো উইদিন 15 ডেজ, 15 দিনের মধ্যে যারা নব্য লুটেরা, নব্য চাঁদাবাজ, তারা সেটা দখল করে ফেলেছে। ফলে সব কিছু এখন স্ট্যাবল, কোনো সমস্যা নেই। যারা জেলে আছে তারা নিশ্চিত নির্ভর, সেখানে তারা গান গায়, পান খায়, ব্যায়াম করে, 5 স্টার হোটেল থেকে খাবার দাবার নেয়, গিয়া খোঁজ নিয়ে দেখেন। এরপরে সেই জেলখানার মধ্যে বসে তারা ইন্টারনেট চালায়, সেখান থেকে তারা তাদের স্ত্রী সন্তানদের সঙ্গে সে মোবাইলে কথা বলে, সারাক্ষণ ইউটিউব দেখে, এমনকি আমার যে টক শো সেগুলো তারা দেখে। তো বুঝতে পারেন যে তারা কতটা অ্যাডাপ্ট হয়ে গেছে। আমাকে কনক স্যারের একটা ভিডিও পাঠালেন, সেখানে দেখলাম বেশ আওয়ামী লীগের অনেকগুলো নেতা, পালানো নেতা, পলাতক নেতা, ও মাই গড, হাফ প্যান্ট পরে সে বিশাল ভুঁড়ি দুলিয়ে তারা গান গাচ্ছে। তো সেই গান গাছে কতটা সুখে থাকলে এই আওয়ামী লীগের পলাতক নেতারা গান গাইতে পারে। তো যাই হোক, এখন এই যে আওয়ামী লীগ যখন এরকম একটা স্ট্যাবল অবস্থায় এসেছে, তখন তাদের মধ্যে কিন্তু অনুশোচনা আসছে। মানুষ যখন খুব ক্রোধের মধ্যে থাকে, বিপদের মধ্যে থাকে, অস্থিরতার মধ্যে থাকে, তখন সে এত কিছু চিন্তা করে না, শুধুমাত্র নিজের জীবন বাঁচানোর কথা চিন্তা করে। এখন যেহেতু একটা স্ট্যাবল অবস্থার মধ্যে পৌঁছে গেছে, সেখানে বুঝে গেছে তাকে কতদিন দিল্লি থাকতে হবে। জয় বুঝে গেছেন, রেহানা আপা বুঝে গেছেন, তারপরে টিউলিপ, জয়, রূপন্তী থেকে শুরু করে যারা শেখ পরিবারের সদস্য, শেখ হেলাল, শেখ সেলিম থেকে শুরু করে তার সন্তানেরা সবাই বুঝে গেছেন যে তাদেরকে কিভাবে চলতে হবে। ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ, সাবেক মন্ত্রী, এমপি, সবাই যার যার জায়গাতে তারা মানিয়ে নিয়েছেন এবং এটাকে নিয়তি হিসাবে, কর্মফল হিসাবে তারা মেনে নিয়ে ভবিষ্যৎ কর্মপন্থা তারা যাকে বলা হয় তৈরি করছেন। তো এর মধ্যে যেটি সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হলো অনেক আওয়ামী লীগের শীর্ষ নেতা, ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতা, অনেক মন্ত্রী এবং এমপি, অফকোর্স তারা তুলনামূলকভাবে পজিটিভ, তারা এখন আত্মসমালোচনা শুরু করেছেন। কেন আওয়ামী লীগের পতন হলো, কেন নৌকার পতন হলো, কেন শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো, কেন এই আওয়ামী লীগের দুর্ভোগ এবং দুর্দশা হলো, এবং আমরা বাইরে থেকে গালাগালি করে যাদেরকে যে কথাগুলো শোনানোর চেষ্টা করছি দুর্নীতিবাজদেরকে, তো ওদের বিভিন্ন সামাজিক মাধ্যম, বিভিন্ন কথা, বিভিন্ন ইন্টারভিউতে এই যে আত্মসমালোচনা আওয়ামী লীগের মধ্যে চলে আসছে, এটি আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে একটা নতুন মাইল ফলক। আর অন্যদিকে যেটি হচ্ছে সেটি হলো আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ, তাদের জন্য এটা
খুবই হতাশাজনক, ভয়ঙ্কর। এর কারণ হলো এই যে যারা সমালোচনা করছেন, দুনিয়ার একটা নিয়ম হলো যে আপনি বিপদের সময় যারে উপকার করবেন, সেই লোকটি যদি কখনো সুসময় তার জীবন আসে, সে প্রথমে আপনাকে অ্যাভয়েড করবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব দলগুলোই এদেরা বিপদে যখনই পড়েছে তখন অনেকের কাছে গিয়েছে, অনেকে সহযোগিতা নিয়েছে সব ব্যাপারে, কিন্তু যখনই তাদের জীবনে সুসময় এসেছে তখনই তারা প্রথম যে কাজ করছে, তাদের যারা উপকার করেছে তাদেরকে দূরে ঠেলে রেখেছে। দ্বিতীয়ত, কেউ যদি খোঁটা দেওয়ার জন্য সামনে এগিয়ে এসে বলার চেষ্টা করেছে আমি তো তোমাদেরকে এই উপকার করেছি, তখন তার কণ্ঠরোধ করেছে এবং ক্ষেত্র বিশেষে তাদের বাস ঢুকিয়ে দিয়েছে, সর্বনাশ করে দিয়েছে। এটা হলো দুনিয়ার নিয়ম। তো সেই ক্ষেত্রে এখন আওয়ামী লীগের যেই লোকগুলো, যাকে বলা হয় আওয়ামী লীগের, আত্মসমালোচনা করছেন এবং এদের কারণেই হয়তো আওয়ামী লীগেরই ভাগ হবে, ভালো পর্যায়ে আসবে, রাজনীতি করবে। কিন্তু আওয়ামী লীগ যদি আবার কোনো কারণে ক্ষমতায় আসে, কোনো সময় ক্ষমতায় আসে, দুর্ভাগ্যজনক হলো সত্যি যে এই লোকগুলো যারা এই কাজগুলো করছে তারা ক্ষমতার মধুমেওয়া খেতে পারবে না। ওই যে যারা গান গাচ্ছে, অপকর্ম করে গেছে, আবার তারা সেখানে এসে সেই লুটেরা শ্রেণী এসে ক্ষমতা দখল করে বসবে এবং তারা এসে তাদের প্রতিপক্ষ, সেটা বিএনপি হোক, জামাত হোক, সমন্বয় হোক, তাদেরকে কড়ায় গণ্ডায় সেই প্রতিশোধ তারা নেবে। এবং এই সময়টাতে দেখেন, এই 3 মাসে যদি দেখেন, বিএনপির যে সকল নেতাকর্মীর প্রচণ্ড আত্মত্যাগ ছিল, প্রচণ্ড কষ্ট করেছেন, নিঃশেষ হয়ে গেছেন সব কিছু দিয়ে। এদের কয়জন চাঁদাবাজির সাথে জড়িত বলেন তো? এদের কয়জন, যাকে বলা হয়, এই 3 মাসে লাভবান হয়েছেন? কিন্তু গিয়ে দেখেন যে কোথা থেকে এসে কেউ হয়তো পালিয়েছিল বিদেশে, কেউ হয়তো পালিয়েছিল অন্য জেলাতে, কেউ বলেছিল যে আমরা আর বিভিন্ন রাজনীতি করব না। সেই লোকগুলো, হাতে গোনা লোকগুলো, সমস্ত মন্দ জায়গাগুলো তারা দখল করে ফেলেছে। তো এরকম আওয়ামী লীগের ক্ষেত্রেও অতীতে বহুবার ঘটেছে। 60-এর দশকে আওয়ামী লীগের নাম নেওয়ার যখন সময় ছিল না, তখন আমেনা রহমান আওয়ামী লীগের অফিসের বাতি জ্বালিয়েছেন। আবার যারা 75-এর 15 আগস্টের পর আওয়ামী লীগের নাম নেওয়ার মতো ছিল না, যারা সেই সময়টিতে মিজানুর রহমান চৌধুরী, যিনি এই আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন, বঙ্গবন্ধু তাকে বহিষ্কার করেছিল। এখন যেমন সোহেল তাদের কথা চিন্তা করেন, তো এরকম তিনিও আওয়ামী লীগ থেকে বঙ্গবন্ধুর জামানাতে বহিষ্কৃত হয়েছিলেন এবং আওয়ামী লীগের দুর্দিনে তিনি আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলেন। কিন্তু পরবর্তীতে মিজান চৌধুরী আওয়ামী লীগে থাকতে পারেননি। এটাই হলো বাস্তবতা। তো এরকম সব দলের মধ্যে, বিএনপির ক্ষেত্রে এরকম হয়, আওয়ামী লীগের ক্ষেত্রে এরকম হয়। তো আওয়ামী লীগের মধ্যে এখন যেটি হচ্ছে সেটি হলো এই যে তাদের মধ্যে আত্মোপলব্ধি হচ্ছে, এটি আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাবে। এবং সঙ্গে সঙ্গে সবচেয়ে ভালো একটি বিষয় সেটি হলো এই সমালোচনাকারী যারা আছেন তারা নিজেরাই বলার চেষ্টা করছেন যে অমুক লোকের কারণে আমাদের পতন হয়েছে, ও এত টাকা চুরি করেছে, ও টেলিভিশনে এই কথা বলেছে, ও বেগম জিয়াকে গালাগালি করেছে, ও তারেক জিয়াকে গালাগালি করেছে, ওর কারণে রাজনৈতিক বিভেদ বিসংবাদ শুরু হয়েছে। আবার ও এই সময়ে এসে আওয়ামী লীগের রিপ্রেজেন্টেশন করছেন, ফলে এতে আওয়ামী লীগ আরও ডুবে যাবে। ফলে দলের মধ্যে যেটা হচ্ছে, মানে গত 6-7 বছর ধরে টেলিভিশনের বিরক্তিকর যে মুখগুলো ছিল আওয়ামী লীগের, তো সেই বিরক্তির মুখগুলো যখন আবার এই সময়টিতে এসে ভুল পাল্টে পালিয়ে থেকে নতুন করে বিতর্ক তৈরি করার চেষ্টা করছে, আওয়ামী লীগকে তারা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে, এতে করে আওয়ামী লীগের প্রতি মানুষের যে জনরোষ, এটি আবার নতুন করে চাঙ্গা হচ্ছে যে এদের কোনো অনুশোচনা বোধ নাই। যেই লোকের জন্য আওয়ামী লীগের পতন হলো, যে গ্রুপের জন্য আওয়ামী লীগের এই সর্বনাশ হলো, তারাই আবার এসে এখন আওয়ামী লীগের সাফাই গাচ্ছে। তো ফলে এদের তো যেই লাউ সেই কদু, এদের তো জীবনে কিছুই হবে না। এই যে পাবলিক যে খেপে যাচ্ছে এদের চেহারা আবার টেলিভিশনে দেখে, স্ক্রিনে দেখে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এদের চেহারা দেখে, তো এই জিনিসটাও কিন্তু আওয়ামী লীগের যারা লোকজন, শীর্ষ যারা লোকজন আছে, তারা বিষোদ্গার করছে যে না, এদেরকে আর সামনে আনা যাবে না, এদের কোনো কথা জাতি শুনতেছে না, দে আর গন কেস। এমনকি তারা প্রধানমন্ত্রীকে কম কথা বলার জন্য পরামর্শ দিচ্ছেন। এবং ফলে কী হলো, ওই যে সর্বশেষ যেটা প্রধানমন্ত্রীর যে বক্তব্যটি 0 পয়েন্টকে কেন্দ্র করে ট্রাম্পের ছবি নিয়ে ঘোরা, এটাকে এখন তারা বলার চেষ্টা করছে যে না, এটা আমাদের বক্তব্য না, এটা এআই দ্বারা তৈরি করা একটি বক্তব্য। তো এই যে আওয়ামী লীগের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছে, তারপরে মন্দ কাছ থেকে বের হয়ে আসার যে একটা প্রবৃত্তি লক্ষ্য করা যাচ্ছে, এটি বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মেরুকরণ তৈরি করবে। এবং যদি সত্যিকার অর্থে তারা রেকটিফাই হন, নিজেদের ভুল বুঝেন, তাহলে এই সমাজে
তারা একটা শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলবেন খুব দ্রুত। কিন্তু তাদের এই কর্মকাণ্ডের সঙ্গে যদি ওই যে অপবিত্র মুখগুলো, অপবিত্র ঠোঁটগুলো, অপবিত্র দেহগুলো, যাদেরকে দেখলে মানুষের শরীর কিরমির কিরমির করে, যাদেরকে দেখলে পাবলিক মনে হয় যে এদেরকে গলার উপর পাড়া দিতে পারতাম, এদেরকে একটা খামচি দিতে পারতাম, কিংবা ওই যে আরব দেশে যারা লোকজন উট পিটায়, এক ধরনের খুব চাবুক আছে, এরকম চাবুক দিয়ে এদের পশ্চাৎ দেশ, পৃষ্ঠদেশ লালে লাল করে দিতে পারতাম। কিংবা যেভাবে সেনাবাহিনী ওই বস্তার মধ্যে, মানে পানি ভর্তি বস্তা, এর মধ্যে মুখ ঢুকিয়ে তারপরে পায়ের তলায় উপরে পা টানিয়ে যেভাবে পিটায়, এভাবে এদেরকে একটু পিটাতে পারতাম। এই লোকগুলো যেন কোনো অবস্থাতেই, তাদেরকে বোঝা উচিত তারা আওয়ামী লীগের যে সর্বনাশ করেছেন এমনি যথেষ্ট সর্বনাশ হয়ে গেছে। দ্বিতীয়ত তারা মানে বাংলাদেশ তো দূরের কথা, যেখানে যেখানে পালিয়েছেন ওখানে বাঙালিদের সামনে চলাফেরা করার মতো অবস্থা তাদের নেই। তাদেরকে সারাটা জীবন কিন্তু পালিয়ে থাকতে হবে। এরকম অন্ততপক্ষে মন্ত্রী এমপিদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে অন্ততপক্ষে 1000 চিহ্নিত মুখ রয়েছেন শহর বন্দর গ্রামে। এরা লোকালয়ে যেতে পারবেন না কোনো দিন, যতদিন জীবিত আছেন যেতে পারবেন না। তো আপনি লোকালয়ে যেতে পারছেন না, পাবলিক ফাংশনে যেতে পারছেন না, আপনি নিউ ইয়র্কে থাকেন, দিল্লিতে থাকেন, দিল্লিতে থাকেন, কলকাতায় থাকেন, তো সেখানে আপনি লোক সমাজে যেতে পারছেন না, বাংলাদেশে আসতে পারছেন না। তাহলে আপনার এই পবিত্র মুখ আর পবিত্র কণ্ঠ দিয়ে আপনি কেন আওয়ামী লীগকে আবার নতুন করে দুর্গন্ধ যুক্ত করছেন এবং মাঝে মধ্যে টেলিভিশনে এসে এই আওয়ামী লীগের সর্বনাশ ঘটাচ্ছেন? এই বিষয়টা আওয়ামী লীগের যারা ত্যাগী নেতাকর্মী তারা কিন্তু সহজভাবে নিচ্ছে না। সো ইটস এ গুড সাইন। রাজনীতি পরিবর্তনশীল একটা বিষয়, এখানে পরিবর্তন হাওয়া সবসময় বইতে থাকে, আর সেই হাওয়ায় কারা পাল তুলতে পারে সেটি দেখার। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।